ফারজানা লিমন আপু, আপনি একটু সুন্দর করে আসসালামু আলাইকুম। একটা এসএমএস করেন, আমি দ্রুত ক্লাস শুরু করব। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভাই একটু ওয়ালাইকুম লেট হয়ে গেছে, আসসালাম। দুঃখিত আমি ভাই। ভালো আছি। ওকে, আশা করি সবাই ভালো আছেন। আমরা কোন পর্যন্ত পড়িয়েছিলাম গতদিন?
অর্ডার 14 শেষ হয়েছে। অর্ডার 14 পর্যন্ত আমরা শেষ করেছি। আমরা অর্ডার 15 থেকে শুরু করব। আরও কয়েকজনের দ্রুত আসার কথা ছিল, তারা এখন পর্যন্ত যুক্ত হয়নি। আচ্ছা, আমরা টাইম ওয়েস্ট না করে আমরা শুরু করি। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? যদি কোনো প্রশ্ন থাকে, যে কোনো বিষয়ে প্রশ্ন করেন, তারপর আমরা ক্লাস শুরু করি। ভাই, লিমিটেশন অ্যাক্টের 27 সেকশনে ওই যে ভাবে উত্তরাধিকারী কথা একটা বলা আছে, ভাবে উত্তরাধিকারী। জি। এখানে ভাবে উত্তরাধিকারী বলতে কি বোঝানো হয়েছে ভাই? সম্ভাব্য সম্ভাব্য উত্তরাধিকারীর কথা বলা হয়েছে এখানে। এখান থেকে দুইটা প্রশ্ন আসার মতো। এই দুইটা প্রশ্নের বাইরে আর কোনো প্রশ্ন এখান থেকে আসবে না। এক নম্বর প্রশ্ন হচ্ছে 3 বছরের কথা বলা আছে, এর নিচে এই প্রশ্নটা পড়বেন। আর আরেকটা হচ্ছে উদাহরণ দেওয়া আছে, যে উদাহরণ আছে এই উদাহরণটা ভালো করে পড়বা। এই দুইটা প্রশ্নের বাইরে এখান থেকে আর কোনো প্রশ্ন পরীক্ষাতে আসবে না, ঠিক আছে? একটা উদাহরণ আছে খুবই গুরুত্বপূর্ণ, আর একটা 3 বছরের একটা সংখ্যা আছে। এই দুইটার বাইরে আর এখান থেকে কোনো প্রশ্ন পরীক্ষাতে আসবে না, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, ঠিক আছে। সরি, আমার একটা এসএমএস আসছিল, ওই যে যারা ভাইবা দিবে তারা একটা কোশ্চেন করেছিল, সেজন্য আসলে একটু লেট হলো। আচ্ছা, আমরা আর অপেক্ষা না করে আমরা শুরু করি। এখন আপনাদের দূরত্ব আমি শেষ করার পরে আমি রিভাইজে চলে যাব। রিভাইজে ধরেন যে এসআর অ্যাক্টের একটা ক্লাস নিতে পারি, আবার তামাদির একটা ক্লাস, আবার এই সাক্ষ্য আইনের 2টা বা 3টা ক্লাস। আবার যখন আমি করব তখন কিন্তু আবার রিভিশন আকারে আপনাদের পরীক্ষা চলবে আর কি, ঠিক আছে? আবার শুরু থেকে রিভিশন আকারে পরীক্ষা চলবে আপনাদের। আর এভাবে করে শেষ করব তৃতীয়বার শেষ করার পরে তারপরে গিয়ে আমি 100 নাম্বারের পরীক্ষা নিব কয়েকটা, মানে ফাইনাল স্টেজে আপনাদের ফাইনাল পরীক্ষার আগে আমি 100 নাম্বারের পরীক্ষা নিব। এবং আদার্স অন্যান্য যে সাজেশনগুলো আপনাদের আমি দিয়ে দিয়েছি, সেগুলো একটু খুবই ভালো করে মনিটাইজেশন করবেন, ফলো করবেন, ঠিক আছে?
আচ্ছা, এখন আমাদের অর্ডার হচ্ছে 15, এখানে বলা হচ্ছে যে ডিসপোজাল অফ স্যুট অ্যাট ফার্স্ট হিয়ারিং, প্রথম শুনানির দিনে মামলা নিষ্পত্তি। দেখেন, একটা মামলা দায়ের করার পরে, সিভিল মামলা দায়ের করার পরে বিবাদী যারা থাকেন প্রত্যেকেরই কি দেওয়া হয়, সমন দেওয়া হয়। এই সমনের সাথে এক সেট করে আর্জির কপি দেওয়া হয়, আর এই সমন জারি করতে হয় 5 দিনের মধ্যে। 5 দিনের মধ্যে। আর লিখিত জবাব দাখিল করতে হয় আপনার 30 দিনের মধ্যে। এই 30 দিন যদি আপনার কি হয়, যদি হচ্ছে কোনোভাবে যদি আপনি 30 দিনের মধ্যে লিখিত জবাব দাখিল করতে পারলেন না, সেক্ষেত্রে আপনাকে সময় আর 30 দিন বাড়ানো হবে, সেক্ষেত্রে আপনি সময় পাবেন 60 দিন। ঠিক আছে? তো এখন এই যে আপনি সমন দেওয়া হইলো, আপনার সমন দেওয়ার পরে তারপরে গিয়ে আপনার প্রথম যে শুনানি হবে, আপনি হাজির হওয়ার পরে বা আপনার জবাব দাখিলের পরে তারপরে গিয়ে প্রথম যে শুনানি হবে, এই শুনানির দিনে আদালত কতকগুলো বিষয় বিবেচনা করবেন যে এই বিষয়গুলো ঠিক আছে কি না। যদি এই বিষয়গুলো আপনার ঠিক থাকে বা এই বিষয়গুলো যদি আপনার ফুল কন্ডিশন যদি না মানে, তখন কি হবে, আপনার মামলাটা খারিজ করে দিবেন, প্রথম শুনানি দিনে খারিজ করে দিবেন। দেখেন, এই আদেশ 15-র বিধি আগে বলতেছে পার্ট ইজ নট অ্যাট ইস্যু। পক্ষগণের মধ্যে যদি বিচারক দেখেন, উভয় পক্ষ যখন উপস্থিত হবেন, উপস্থিত হওয়ার পরে বিচারক যদি দেখেন যে পক্ষগণের মধ্যে কোনো আপনার বিচার্য বিষয় নেই, এই বিচার্য বিষয় না থাকা বলতে বোঝাচ্ছে কোনো বিরোধ নেই, কোনো বিরোধ নেই, প্রকৃতপক্ষে কোনো বিরোধ নেই, তাহলে আদালত কি করতে পারবেন, তাহলে আদালত রায় ঘোষণা করতে পারবেন। যখন বিচার্য বিষয় না থাকে, যখন বিচার্য বিষয় না থাকে তখন কি করতে পারবেন, বিচারক রায় ঘোষণা করতে পারবেন। ঠিক আছে? এখানে বিচার্য বিষয় কত প্রকার, খুব দ্রুত রেসপন্স করবেন আপনারা, মানে খুবই অ্যাক্টিভলি রেসপন্স করবেন। বিচার্য বিষয় কত প্রকার? 2 প্রকার ভাই। কি কি? ফ্যাক্টের ইস্যু, রিলেভেন্ট ফ্যাক্ট। প্রাসঙ্গিক এবং আচ্ছা, অন্য অন্য কেউ বলেন। ভাইয়া ঘটনাগত এবং প্রাসঙ্গিক। আর কেউ? আইনগত আর ঘটনাগত। হ্যাঁ, ফারজানা লিমন যেটা বলেছেন এটা ঠিক আছে। আপনারা এখন যদি আপনারা বলেন যে বিচার্য বিষয় হচ্ছে প্রাসঙ্গিক আর অপ্রাসঙ্গিক, তাহলে তো হবে না। বিচার্য বিষয় হচ্ছে আইনগত বিচার্য বিষয়, আর এটা হচ্ছে ঘটনাগত বিচার্য বিষয়। ঠিক আছে? আইনগত বিচার্য বিষয় আর হচ্ছে ঘটনাগত বিচার্য বিষয়। আর এই যে কামরুন নাহার আপু যেটা বলেছে, আপনার ফ্যাক্ট, ফ্যাক্ট কত বড়, একটা হচ্ছে রিলিভেন্ট ফ্যাক্ট আর হচ্ছে আপনার বিচার্য বিষয়। ঠিক আছে? ওটা হচ্ছে ভাই ওটা সাক্ষ্য তো চলে গেছে, সাক্ষ্য আইনের 5 ওটা ধারাতে সাক্ষ্য আপনি চলে গেছেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন, যদি পক্ষগণের মধ্যে যদি কোনো বিচার্য বিষয় না থাকে, মানে প্রকৃতপক্ষে যদি কোনো আপনার বিরোধ না থাকে, তাহলে কি করতে পারবে, আদালত রায় ঘোষণা করতে পারবেন। তারপরে দেখেন 2 নম্বর বিধিতে বলতেছে ওয়ান অফ সেভারাল ডিফেন্ডেন্ট নট অ্যাট ইস্যু। ধরেন যে একটা মামলাতে 10 জন বিবাদী আছে, একটা মামলাতে 10 জন বিবাদী আছে, এই 10 জনের মধ্যে 5 জনের বিরুদ্ধে কোনো বিচার্য বিষয় নাই। যখন এই 5 জনের বিরুদ্ধে, একটা মামলাতে 10 জন আছে, 10 জনের মধ্যে 5 জনের বিরুদ্ধে কোনো বিচার্য বিষয় নাই, যখন এই 5 জনের বিরুদ্ধে কোনো বিচার্য বিষয় থাকবে না, এই 5 জনের বিরুদ্ধে যখন কোনো বিচার্য বিষয় থাকবে না, তখন কি হবে, তখন হচ্ছে আপনার আদালত ওই যার বিরুদ্ধে বিচার্য বিষয় নাই তার বিরুদ্ধে কি করতে পারবেন, বা তাদের ক্ষেত্রে রায় ঘোষণা করতে পারবেন। ঠিক আছে? তাদের বিরুদ্ধে কি করতে পারবেন, রায় ঘোষণা করতে পারবেন। দেখেন, যদি এই যে আপনার বাদী কর্তৃক আপনার দাবিকৃত কোনো বিষয় যদি আইনজীবীর মাধ্যমে যদি আপনার কোনো বিষয় স্বীকার করে নাই, কোনো ঘটনা বা কোনো বিষয় যদি স্বীকার করে নাই প্রথম শুনানির সময়, তাহলেও আদালত কি করতে পারবেন, রায় ঘোষণা করতে পারবেন। শুধু আইনজীবীর মাধ্যমে না, যদি আপনার কোনো হয়, যদি কোনো বিবাদেও যদি আপনার স্বীকার করে নাই, তাহলেও কি করতে পারবেন, আপনার মামলাটা
কি করতে পারবেন, রায় ঘোষণা করতে পারবেন। এখন আপনার আগেও বলেছি যে স্বীকার করতে পারে হচ্ছে আপনার কোনো আইনজীবী বা কোনো পক্ষ বা তাদের প্রতিনিধি কি করতে পারবে, কোনো ঘটনা স্বীকার করে নিতে পারবেন। যখন স্বীকার করে নাই তখন তো আর মামলা বিচারে যাওয়ার কোনো প্রয়োজন নাই। যেমন ধরেন মুশফিক ভাই বলল যে মিরাজ হচ্ছে, মিরাজের কাছে আমি 5 লাখ টাকা পাবো, এই বলে মামলা করলো। এখন মিরাজ কোর্টে উপস্থিত হয়ে বললো যে হ্যাঁ আমার কাছে টাকা পাবে, টাকা পাবে, আমি দিয়ে দিব। তখন এইখানে তো আর আপনার আদার্স অন্যান্য কোনো কিছুর প্রয়োজন নাই। সুতরাং তখনই কিন্তু রায় ঘোষণা করে দিতে পারে। তারপর দেখেন যে আরও যুক্তিতর্ক বা সাক্ষ্যের প্রয়োজন নেই, সেক্ষেত্রে আদালত তাৎক্ষণিক রায় ঘোষণা করতে পারবেন। একটা মামলা বিচার করার জন্য, একটা মামলা আপনার রায় ঘোষণা করার জন্য যতটুকু সাক্ষ্য প্রমাণ প্রয়োজন ততটুকু যদি পেয়ে যায় বিচারক, ততটুকু যদি থাকে, তাহলে বিচারক কি করতে পারবেন, তাৎক্ষণিক রায় ঘোষণা করতে পারবেন। তারপরে আমি চলে যাব ফেইলার টু প্রডিউসড এভিডেন্স। দেখেন প্রমাণ হাজির করতে যদি ব্যর্থ হয়, চূড়ান্ত শুনানির দিন যদি কোনো পক্ষ সাক্ষ্য উপস্থিত করতে ব্যর্থ হয় কারণ ছাড়া, তাহলে আদালত তাৎক্ষণিক রায় ঘোষণা করতে পারবেন। এই আপনার দেখেন, এই আপনার যদি যে পক্ষ মামলা দায়ের করেছে সেই পক্ষতে আপনার সাক্ষ্য দিয়ে কি করবেন, মামলাটা প্রমাণ করবেন। এই প্রমাণ যখন করতে সে ব্যর্থ হবে তখন কিন্তু রায় ঘোষণা করতে পারবে। এটা হচ্ছে আমাদের বিধি হচ্ছে কত, 15তে খুব বেশি পড়া নাই, অল্প কয়েকটা ইয়ে আছে। যেমন ধরেন যে আমি কয়েকটা পয়েন্ট বললাম, এই ক্ষেত্রে আদালত রায় ঘোষণা করতে পারবেন। এখানে পক্ষগণের মধ্যে যদি বিচার্য বিষয় না থাকে, একাধিক বিবাদী যদি থাকে, তার মধ্যে যদি কয়েকজনের যদি বিচার্য বিষয় না থাকে, আপনার ওই মামলাটা রায় ঘোষণার জন্য যদি আর যদি কোনো সাক্ষ্য প্রমাণ প্রয়োজন না হয়, তারপরে আপনার যদি সাক্ষ্য উপস্থাপন করতে ব্যর্থ হয় এবং যদি কোনো পক্ষ, কোনো আইনজীবী, কোনো প্রতিনিধি যদি এই বাদীর দাবিকৃত কোনো বিষয় স্বীকার করে নাই, তাহলে আদালত কি করতে পারবেন, এই ক্ষেত্রগুলোতে আদালত রায় ঘোষণা করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বিধি হচ্ছে 15, আদেশ হচ্ছে 15। এই আদেশ 15টা আপনারা খুব সুন্দর করে মনোযোগ সহকারে পড়বেন। আচ্ছা, এবার আমি চলে যাব হচ্ছে আপনার আদেশ 16তে। আদেশ 16তে বলতেছে যে সাক্ষীর প্রতি সমন এবং হাজিরা। দেখেন আমরা কিন্তু সমন পড়ে আসছি আদেশ 5-এ, এখানেও কি বলতেছে, সমন অ্যান্ড অ্যাটেন্ডেন্স অফ উইটনেস। এর মধ্যে একটু সূক্ষ্ম ডিফারেন্স আছে, যেগুলো আমি কিছু সময় পরে আপনাদের বলবো। দেখুন, সাক্ষ্যদান এবং দলিল দাখিলের জন্য সমন, এই যে আমরা আদেশ 5-এ যে সমনটা পড়েছি না, সেই সমনটা হচ্ছে মামলার প্রাথমিক স্টেজে, একদমই প্রাথমিক স্টেজে মামলাটা দায়ের করার পরে যতজন বিবাদী থাকবেন তাদের প্রতি সমন দেওয়া। আর এই যে সাক্ষীর প্রতি সমন দেওয়া, এটা হচ্ছে আপনার মামলা দায়ের করার পরে, তারপরে হচ্ছে আপনার মামলাটার বিচার্য বিষয় গঠনের পরে, তারপরে গিয়ে যদি ওই মামলার কোনো সাক্ষী থাকে, ওই মামলার যদি আপনার বাদী বিবাদী উপস্থিত না থাকে বা অনুপস্থিত থাকে কন্টিনিউয়াসলি, তখন হচ্ছে তাদেরকে হাজির করার জন্য হচ্ছে আপনার কি করবেন, সমন প্রদান করবেন। ওই যে সমনটা দিবেন মামলার চার্জ গঠনের পরে, সেই সমনটার কথা বলতেছে আদেশ হচ্ছে 16। বিচার্য বিষয় গঠনের পরে যে আপনার মামলাটা বিচারের জন্য বা সাক্ষ্য প্রদানের গ্রহণের জন্য যে সমনটা দিবেন, সেটা হতে বলা হচ্ছে আদেশ হলো 16তে এই কথাটা বলা হচ্ছে। দেখেন যে বিধি 1-এ দেখেন, সাক্ষ্যদান দলিল দাখিলের জন্য সমন, এটা হচ্ছে যদি কোনো পক্ষ আবেদন করে, তাহলে সে আবেদনের প্রেক্ষিতে আদালত কি করতে পারবেন, সমন দিতে পারবেন বা সমন দিতে পারে। তারপর আমি চলে যাব 2-এ হচ্ছে সমন জারির জন্য আবেদন করলে সাক্ষীর খরচ জমা দিতে হবে। এটা হচ্ছে আপনার যাওয়া আসার খরচ, একদিনের হাজিরার ব্যয়
আবেদনকারী আদালতে দাখিল করবেন। একজন সাক্ষী আপনার কোর্টে আসবেন, তার তো একটা ব্যয় আছে, তাই না? আমি একটা ঘটনা বলে, আমি একটা মামলাতে মানে শুনানি করলাম। শুনানি করার সময় তখন আর কি আয়ু সাক্ষী আসছিল কোর্টে। আয়ু সাক্ষী আসলে পরে আমাদের আসামি হচ্ছে অনুপস্থিত ছিল। আসামি অনুপস্থিত ছিল, তখন আমি বিচারকের কাছে আমি প্রার্থনা করলাম যে বিজ্ঞ আদালত আমরা আজকে সাক্ষী নিতে চাচ্ছি না, আসামিকে জেরা করতে চাচ্ছি না, যেহেতু আসামি আসে নাই, সেহেতু আমরা আজকে স্টিপ করতে যাচ্ছি। আগামী দিনে আপনারা আমরা করব, জেরা করব। তা তখন আদালত বলল যে এই যে আয়ু একজন আসছে থানা থেকে, অ্যাডভোকেট সাহেব, একজন আয়ু আসছে থানা থেকে, তো তার যাওয়া আসার খরচ আছে, তার এবং আপনার এখানে সময় ব্যয় আছে। তো সে যদি আপনার আজকে এসে ফেরত যায়, তাহলে পরবর্তী দিন তার যে কয় টাকা খরচ হবে সেই কয় টাকা আপনি দেন, তাহলে আপনার আমি আবেদন মুলতবি করে দিব। সো একজন সাক্ষী যখন আসবে কোর্টে আসলে তার কি আছে, একটা খরচ আছে, এই খরচটা দিবেন যদি কোনো পক্ষ আবেদন করে সাক্ষীর জন্য। এটা বলা হচ্ছে আপনার বিধি 2-এ। বিধি 3-এ চলে যাব। আপনাদের আরেকটা রিমাইন্ড বলি, সেটা হচ্ছে যে আদেশ এই 16টা হচ্ছে গুরুত্বপূর্ণ না, জাস্ট একটা স্টার দিয়ে রাখবেন। যদি আপনারা ভালো সময় পান তাহলে আপনারা একটু বেশি করে পড়বেন, আর না সময় পাইলে একবার দুইবার রিডিং পড়বেন, এটা ইম্পর্টেন্ট না। শুধুমাত্র এই ধারার কয়েকটা জায়গায় ইম্পর্টেন্ট আছে, ওইটা আমি আপনাদের বলে দেবো যে এই জায়গায় এই সময় এটা আপনার গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা এখান থেকে আসতে পারে। হ্যাঁ, তারপরে আদেশ 16-র বিধি হচ্ছে 6-এ চলে যান। এখানে বলতে দলিল হাজিরের জন্য সমন, দলিল হাজির করার জন্য সমন। দেখেন, পাওয়ার টু রিকোয়ার্স পারসনস, দলিল দাখিল করলেই হবে, এটা হচ্ছে আপনার সে বলতেছে, এটা আর ভিতরে পড়ার দরকার নেই। তারপর আমি চলে যাবো, সাথে চলে যাবো এখানে, পাওয়ার টু রিকোয়ার্স পারসন প্রেজেন্ট ইন কোর্ট টু গিভ এভিডেন্স অর প্রডিউসড ডকুমেন্ট। দেখেন, আদালতে উপস্থিত ব্যক্তিকে সাক্ষ্য দিতে বা দলিল দাখিল করতে আদেশের ক্ষমতা। সাক্ষ্য দিতে, দলিল তৎক্ষণাৎ দাখিল করার নির্দেশ দিতে পারেন। এটাও কিন্তু এখানে গুরুত্বপূর্ণ কোনো কিছু আমি পাচ্ছি না। সো এখান থেকে এমসিকিউ আসার মতো কোনো কিছু এখন পর্যন্ত আমরা আদেশ 16 থেকে যেটা বললাম আমাদের আসার মতো নাই। এখান থেকে আপনাদের একটা জিনিস আসতে পারে, সেটা হচ্ছে যে সাক্ষ্যদান এবং দলিল হাজিরের জন্য সমন দেয় কত আদেশে, বা দেওয়ার বিধান আছে কত আদেশে। এটা হচ্ছে আদেশ 16-তে দেওয়া আছে। সুতরাং এই আদেশ 16 টাইটেল যেটা আছে এটা আপনারা মুখস্থ রাখবেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর দেখেন বিধি 10-এ চলে যাব। যে ক্ষেত্রে সাক্ষী সমন মান্য করতে অপারগ হয় সেক্ষেত্রে বিধান বা পদ্ধতি। এই আপনার বিধি 10, এই আদেশ 16-র বিধি 10, এইটাতে শুধু আপনারা কি করবেন, 3 স্টার দিয়ে রাখবেন। এইটাতে শুধুমাত্র আপনারা 3 স্টার দিয়ে রাখবেন। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, একজন ব্যক্তিকে আপনার কোনো দলিল হাজির করার জন্য বা তার হাজির করার জন্য কোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে। কোর্ট থেকে নির্দেশ দেওয়ার পরে সে আপনার হাজির হয়নি। যখন সে হাজির হবে না, তখন আপনার তার তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যায় বা কি ব্যবস্থা নিতে পারে, এটা কিন্তু আমাদের ধারা কততে বলা আছে বলেন তো আপনারা? দেখি কে বলতে পারেন, কেউ দেখে বলবেন, একটু না দেখে বলেন তো কত ধারাতে বলা আছে। এই যে আপনার আদেশ 5-এর সাথে রিলেটেড আছে, বলেন তো। 32 ভাই। হ্যাঁ, ধারা 32-এ বলা আছে, 30 না 32-এ বলা আছে 500 টাকা জরিমানা, সম্পত্তি ক্রোক, ঠিক আছে। তারপরে আপনার গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারবেন। একদম সেম স্টেপগুলো আপনার এই বিধি 10-এ নেওয়া যাবে, কিন্তু এই স্টেপগুলো নিবে কখন? ওই সময় দেওয়া ছিল আপনার বিবাদীদের ক্ষেত্রে, আর এখন হচ্ছে সাক্ষীদের প্রতি সমন, সাক্ষীর হাজিরার জন্য সমন, ঠিক আছে, তাদের বিরুদ্ধে। সুতরাং দুইটা আপনারা একটু ডিফারেন্স করে নেবেন, আপনারা একটু ডিফারেন্স করে নিয়ে পড়বেন যে আপনার চাচ্ছে কোনটা, আপনার আদেশ 5-এরটা চাচ্ছে নাকি আদেশ 16টা চাচ্ছে। আদেশ 16 যদি হয় তাহলে হবে বিধি হচ্ছে আপনার 10, আর যদি আদেশ 5 হয় তাহলে হবে ধারা 32। হ্যাঁ, দেখেন এখানে কি করতে পারে, যদি হাজির না হয় তাহলে গ্রেপ্তারের জন্য
পরোয়ানা পাঠাইতে পারবেন। পরোয়ানা বলতে গ্রেপ্তারি পরোয়ানা, ওয়ারেন্ট। সম্পত্তি ক্রয় করতে পারবেন, 500 টাকা পর্যন্ত জরিমানা করতে পারবেন। তারপরে দেখেন আমাদের স্মল কজেস আদালত কি করতে পারে না, স্থাবর সম্পত্তি ক্রয় করতে পারে না। তারপরে দেখেন আদেশ 16 বিধি হচ্ছে আপনার 11, এখানে বলতেছে সাক্ষী হাজির হলে ক্রোক আদেশ প্রত্যাহার হবে। তারপরে চলে যাব হচ্ছে আদেশ 16 বিধি হচ্ছে 12তে, সাক্ষী হাজির হতে ব্যর্থ হলে তখনকার পদ্ধতি, তখনকার পদ্ধতি। এটা হচ্ছে আপনাদের এই যে আদেশ বিধি 10, তাই না? বিধি 10টা একটু আপনারা বের করেন তো ব্যারাক থেকে। এখানে 12তে বলা আছে ওই যে 500 টাকা জরিমানা না, হ্যাঁ, ওটা 12তে হচ্ছে বলা আমি আছে, ওই বিধি জন্য 12তে। আপনাদের বললাম যে আপনারা একটু ব্যারাকটা বের করেন। আই হ্যাভ এ কনফিউশন। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আমি সাক্ষী যদি সমন মান্য করতে অপারগ হয় সেক্ষেত্রে পদ্ধতি। ঠিক আছে, এখানে আপনার বলা হচ্ছে যে যে ক্ষেত্রে সাক্ষ্য দিতে কিংবা দলিল দাখিল করতে করার জন্য যার উপর সমন দেওয়া হয়েছে উক্ত ব্যক্তি উক্তরূপ সমন মোতাবেক হাজির হতে বা দলিল দাখিল করতে ব্যর্থ হয়েছে, আদালত জারিকারক অফিসারের প্রত্যয়ন পত্রের সত্যতা শপথনামায় মাধ্যমে নিহিত না হয়ে থাকে, তাহলে তিনি অনুরূপ সত্যায়িত না হয় তবে সমন জারি হওয়া বা না হওয়া সম্পর্কে জারিকারক অফিসারকে শপথের মাধ্যমে পরীক্ষা করবে বা করতে পারে কিংবা অন্য আদালত কর্তৃক পরীক্ষা করাইবেন। এটা বলা হচ্ছে। তারপর আপনার বসবাস, তারপর হচ্ছে আপনার যেখানে তারা বসবাস করে সেখানে হচ্ছে সমন লটকায় দিতে পারবেন। এটা জাস্ট আপনি এটা আপনার একবার রিডিং করবেন, এখানে 10 বিধির পড়ার দরকার নাই। তারপরে চলে যাবেন হচ্ছে আদেশ হচ্ছে বিধি হচ্ছে 12তে। বিধি 12তে হচ্ছে আপনার বলা হচ্ছে যে যদি হাজির হতে ব্যর্থ হয় তখনকার যে পদ্ধতি আমি উপরে যেটা বললাম সেই একই, 500 টাকা আপনার জরিমানা, আর হচ্ছে আপনার সম্পত্তি ক্রয় এবং নিলামে বিক্রয় করতে পারবেন। যদি এরকমের করে থাকে তাহলে সেই আদেশের বিরুদ্ধে কি করা যাবে, আপিল করা যাবে। এটা হচ্ছে বিধি হচ্ছে 12তে। আর 10-এ হচ্ছে বলা হয়েছে যদি অপারগ হয় সেক্ষেত্রে পদ্ধতি। এই যে আপনার সমন নিলাম, সমন দিয়ে অ্যাকসেপ্ট করছে সেটা একটা সার্টিফাইড, আপনার সমনের যে রিসিপ্টের উপরের পৃষ্ঠা আপনার কি করে, পিছনের পৃষ্ঠা হচ্ছে সিগনেচার নিয়ে নাই, সেটা হচ্ছে প্রমাণ হিসাবে পরবর্তীতে ব্যবহার, এগুলো জাস্টিফাই করবেন যে সে রিসিভ করছে কিনা। তারপরে গিয়ে আপনার বিধি 12তে এসে কী করবেন, 500 টাকা জরিমানা করবেন অথবা সম্পত্তি ক্রয় করবেন অথবা নিলামে বিক্রয় করে দিবেন সম্পত্তি। ঠিক আছে, এটা। তারপরে দেখেন বিধি 14তে চলে যাবেন, এখানে কোর্ট মে আপনার এখানে বিধি হচ্ছে আপনার এই 14তে বলতেছে এখানে হচ্ছে কোনো স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জার বা মানে যে মামলাতে কোনো ব্যক্তি কোনো সাক্ষী না, কোনো বিবাদী না, এরকমের কোনো ব্যক্তির ক্ষেত্রে কি করতে পারবেন, আসলে সমন দিতে পারবেন তাকে। মানে একটা মামলাতে যে ব্যক্তি হচ্ছে আপনার ওই মামলার সাক্ষী না, ওই মামলার বাদী না, ওই মামলার বিবাদী না, কেউ না, তারপরেও যদি এরকমের কোনো ব্যক্তির প্রয়োজন হয়ে যায় তাহলে আদালত তার বিরুদ্ধে কি করতে পারবেন, সমন জারি করতে পারবেন, সমন দিতে পারবেন। এটা বলা হচ্ছে 14তে। তারপরে আমি চলে যাবো 18তে। এখানে বলতেছে আপনার গ্রেপ্তারকৃত সাক্ষী সাক্ষ্য প্রদান করতে বা দলিল দাখিল করতে না পারলে আদালত তাকে কি করবেন, জামিন বা জামানত প্রদানের নির্দেশ দিবেন, মান্য করলে মুক্তির আদেশ দিতে পারবেন, আর হচ্ছে এরূপ আদেশ ব্যর্থ হলে দেওয়ানি কারাগারে আটক করতে পারবেন। এটা হচ্ছে আদেশ হচ্ছে 16 বিধি হচ্ছে 18তে বলতেছে। 18টা একটু ভালো করে পড়বেন, 12টা একটু ভালো করে পড়বেন, আর 14টা একটু ভালো করে পড়বেন। তাহলে এখান থেকে আমি কয়টা বললাম, 12, এখান থেকে বললাম 12, 14 আর হচ্ছে 18 এখন পর্যন্ত। তারপর দেখেন আদালত কর্তৃক তলব হলে কোনো পক্ষ সাক্ষ্যদান করতে অস্বীকার করলে ফলাফল। দেখেন আদালত কর্তৃক তলব করা হলে কোনো পক্ষ সাক্ষ্যদান করতে অস্বীকার করলে ফলাফল, সাক্ষ্য প্রদানে অস্বীকার করলে
দলিল দাখিল অস্বীকার করলে তার বিরুদ্ধে আদালত রায় ঘোষণা করতে পারবেন। আর আদালত যদি যেখানেই রায় ঘোষণা করুক সেখানেই প্রতিকার হচ্ছে আপিল। আপিল করা যাবে, অন্য কোনো আদেশ দিবে। ঠিক আছে, এখন আমরা আমাদের এই আদেশ 16 থেকে আমরা তাহলে কোনটা কোনটা বেশি করে পড়ব? আমরা আদেশ 20 বিধি 20 বেশি করে পড়ব, 18, 14 আর হচ্ছে 12। 14 আর হচ্ছে 12, এই 4টা বিধি হচ্ছে আমরা কি করব, একটু ভালো করে পড়বো। এই 4টা হচ্ছে আপনারা একটু ভালো করে একটু দাগায় রাখেন। আমি কিন্তু আপনাদের এই পড়ানোর মাঝেই কিন্তু আপনাদের আমি সাজেশন দিয়ে যাচ্ছি, এখন আপনারা পরে আবার বলবেন আমি কিন্তু অলরেডি সাজেশন আপনাদের দেওয়ানি কার্যবিধি সাজেশন দিয়েছি। তারপরেও আমি আমার একদম সূক্ষ্ম আপনার বিশ্লেষণে আমার যেটা মনে হচ্ছে বা যেটা মনে হচ্ছে আপনাদের জন্য উপযুক্ত, আমি সেটা কিন্তু বলে যাচ্ছি। সো আপনারা আপনাদের ক্লাস করার সময় খুব অ্যাক্টিভ হবেন, একটু আপনারা খাতা কলম নিয়ে বসবেন, বই নিয়ে বসবেন, এবং সে অনুযায়ী কী করবেন, ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন এবং দাগায় রাখবেন। আপনি আপনার পড়াকে সংক্ষিপ্ত করে ফেলেন না। আপনি যত অ্যাক্টিভলি আপনি পড়ালেখা করবেন তত আপনার পড়ালেখা সংক্ষিপ্ত হয়ে যাবে। মাত্র 7টা আইন, আপনি যত পড়বেন, যতভাবে স্ট্র্যাটেজি ফলো করবেন, দেখবেন আস্তে আস্তে গন্ডে একদম ছোট হয়ে যাচ্ছে। আপনি তো লয়ের স্টুডেন্ট, তাই না? আপনারা লয়ের স্টুডেন্ট, আপনারা গবেষক, আপনারা লয়ের হচ্ছে আপনারা ল অ্যাপ্লাই করবেন। সো এই 7টা আইন, মাত্র 7টা আইন, এই 7টা আইন হচ্ছে আপনারা এরকমভাবে নখদর্পণে রাখবেন। এই কোন জায়গা থেকে প্রশ্ন আসবে, কিভাবে প্রশ্ন করবে, আই ডোন্ট কেয়ার, যেখান থেকে এই প্রশ্ন আসুক আমি পারবো। এইভাবে আপনারা মনস্তান্ত্রিক বিষয়গুলো সেট করে আপনারা আপনাদের মতো করে সুন্দর করে মুখস্থ করবেন বা পড়বেন। কারণ 7টা আইনের আপনার আছে সিআরপিসি, সিপিসি, সাক্ষ্য আইন, দণ্ডবিধি, যেগুলো হচ্ছে আপনার ডেইলি লাইফে প্রয়োজন, অ্যাডভোকেসি প্র্যাকটিসের ক্ষেত্রে আপনার প্রয়োজন, অনেক বেশি প্রয়োজন। সো এইগুলো আপনার অনেক বেশি প্রয়োজন। সুতরাং এইগুলো আপনার এরকমভাবে নখদর্পণে থাকবে, প্রত্যেকটা ধারা প্রত্যেকটা অন্য একটা আইনের ধারার সাথে কানেক্ট করবেন, একটা ধারার সাথে বা একটা আইনের সাথে আর একটা আইন কানেক্ট করবেন, কানেক্ট করে করে পড়বেন, যেটা হচ্ছে আপনাদের প্র্যাকটিসের ক্ষেত্রে অনেক বেশি ম্যারিটফুল হবে। ঠিক আছে, আচ্ছা এবার আমি আপনাদের এই যে চলে যাব হচ্ছে আদেশ 17-তে। আমি আপনাদের সেশনটা শেষ করব, শেষ করে আমি নতুন যে দিব, লিঙ্ক দিব আর কি, নতুন লিঙ্ক দেওয়ার পরে তারপরে আমি 17 থেকে শুরু করব। 17 থেকে আপনাদের আমি আজকে আদেশ 20 পর্যন্ত পড়াবো। 20 পর্যন্ত পড়ানোর পরে তারপরে আমি পরবর্তী ক্লাসে আদেশ 21 থেকে শুরু করব, আদেশ 21 থেকে শুরু করব। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনারা আমি লিঙ্ক দিলে আপনারা একটু দ্রুত আসবেন। ঠিক আছে।